11ই জ্যৈষ্ঠ 25শে মে মানুষ মানবতার ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মবার্ষিকী ছিল। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। শ্রদ্ধায় ভালোবাসায় আমরা স্মরণ করি প্রিয় কবিকে। আমাদের এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল 26শে মে, কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস আসছে বলে এবং সেই সময়ে নেট বা বিদ্যুৎ থাকবে কিনা আমরা সংশয়ে ছিলাম। থাকার কারণে আবৃত্তি শিল্পীদের অনুমতি নিয়েই আমরা অনুষ্ঠানটি পিছিয়ে আজকের দিনে নিয়ে এসেছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে 4জন গুরুত্বপূর্ণ আবৃত্তি শিল্পী আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ থেকে রয়েছেন রূপশ্রী চক্রবর্তী, তিনি এখনো সংযুক্ত হন নাই, তিনি খুব শীঘ্রই সংযুক্ত হবেন। এছাড়া বাংলাদেশ থেকে রয়েছেন শারমিন জুই, এবং ভারত থেকে রয়েছেন অমিত চক্রবর্তী দাদা এবং নূপুর মুখার্জি দিদি। আজকের এই 4জন গুরুত্বপূর্ণ আবৃত্তি শিল্পীকে নিয়ে আমরা এক্ষুনি চলে যাব আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠানে। পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই সন্ধ্যায় উদ্যান লিটল ম্যাগাজিন আয়োজিত এবং উদ্যান টেলিভিশনের পরিকল্পনায় এই এক আকাশের তারা 2 অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর। আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমেই কবিতা আবৃত্তি নিয়ে আসছেন শারমিন জুই বাংলাদেশ থেকে। শারমিন জুই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এই সুন্দর একটি আয়োজনে আমাকে যুক্ত করবার জন্য। শ্রদ্ধা জানাই আপনাকে। আপনার সাথে আসলে আমার অনেক স্মৃতি, ছোটবেলার অনেক স্মৃতি, সে হয়তো আমরা পরে এক সময় গল্প করব। তো আজকে এই উদ্যান টেলিভিশন এবং উদ্যান লিটল ম্যাগের যে আয়োজন, কৃতজ্ঞতা জানাই। আর প্রিয় দর্শক যারা আমাদেরকে শুনছেন, তাদের প্রতিও জানাই অনেক অনেক শ্রদ্ধা এবং শুভ সন্ধ্যা। শুরুতেই আমি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে যদি আর বাঁশি না বাজে নিবেদন করছি। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠছে। তাতে শুধু একটি মাত্র সুরই ধ্বনিত হয়ে উঠছে। আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই আমি। আমি সকল দেশের, সকল মানুষের। কবি চাই না দান, কবি চাই অঞ্জলি, কবি চাই প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যে সুন্দর, তাই দিয়ে। সুন্দরের ধ্যান তার স্তব জ্ঞানী আমার ধর্ম। তবু বলছি, আমি সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলি দেখিনি। তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, অন্ধকারের কূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মুখে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, পুরাতন, পচা, কলুষিত, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জল, কেউ বলেন কাফের,
আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অসফল হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছাড়ার বাঁধন কাটতে ওদের কোনো বেগ পেতে হবে না। কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের চোখের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসম্ভব জ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্য, সঙ্গীতে, কর্মজীবনে অভূত সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃসময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্রাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্রাজেডি দেখবার জন্য আমি অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিন, সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ করে হাসনা হেনার গন্ধ উপভোগ করছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য থেকে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রবল প্রেমের টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয়, তাহলে সেদিন মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেকদিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার থেকে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমি আপনারা ক্ষমা করবেন, আমি ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম দিতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রাদ্ধ নিবেদনের দিনেই বন্ধু, তুমি যেন চেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায়
বা আশেপাশে যদি একটি ছড়া পাই পেশা ফুল পাও, তবে সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিন ম্যাম, কারু ধ্যান ভাঙিব না। নিশ্চয় নিশ্চয় আপনার মনে পুরিব একাকী, গন্ধ বিধুর ধূপ, গন্ধ বিধুর ধূপ, গন্ধ বিধুর ধূপ। ধন্যবাদ শারমিন জুই, চমৎকার আবৃত্তি করার জন্য। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কথা সাহিত্যিক রাজ্জাক বকুল। তিনি বলছেন আবৃত্তি অনেক ভালো লাগছে। কবি কুশল ভৌমিক বলছেন অমিতা নুপুরদি প্রণাম যেন। কুশল ভৌমিক কবি আবারও বলছেন জুই আপু চমৎকার। আমাদের সঙ্গে দেখছেন অনুষ্ঠানটি রুমা সাহা। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় অমিত চক্রবর্তী দাদার কাছে। এবারে কবিতা নিয়ে আসছেন কবি এবং আবৃত্তি শিল্পী অমিত চক্রবর্তী দাদা। হ্যাঁ, যেহেতু আমরা নজরুল জন্মজয়ন্তীর খুব কাছাকাছি রয়েছি, আজকের নিবেদন শুরু করব অবশ্যই নজরুলের কবিতা দিয়ে। কিন্তু তার আগে উদ্যান টিভি এবং উদ্যান লিটল ম্যাককে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এইরকম একটি আসরে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। কুশল দেখছেন, কুশল আমাদের অত্যন্ত স্নেহের প্রিয় ভাই, গুণী কবি ভাই, তাকে শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা জানাই সকলকে যারা এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আমাদের সঙ্গে রয়েছেন এবং আর যারা আমার সঙ্গে আজকে এই অনুষ্ঠানে আছেন, জুঁই, নুপুরদি, তৌফিক এবং রূপত্রীও নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, কারণ আজ তার জন্মদিন। আমরা একটু বাদেই তাকে হৈ হৈ করে নিশ্চয়ই ঢুকে পড়তে দেখব। সেই আশা নিয়ে শুরু করছি আমার নিবেদন, গানের আড়াল। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়, আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয় কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে, বেঁধেনি হৃদয়ে সে সুর, তুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই, যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা, কুলে কুলে নিশিদিন। সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহা বিন। আমার গানের মালার সুবাস ফুলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো, যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে, মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। হলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে, যদি আসে দিন, এইটুকু শুধু যাচি,
কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি, কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। ধন্যবাদ অমিত দা, চমৎকার আবৃত্তি করার জন্য। ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান দেখছেন কবি ও কথা সাহিত্যিক তাহমিনা শিল্পী। তাহমিনা শিল্পী বলছেন সবাইকে শুভেচ্ছা, চমৎকার আবৃত্তি। 80 দশকের গুরুত্বপূর্ণ কবি গোলাম কিবরিয়া পিনু ভাই অনুষ্ঠানটি দেখছেন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবৃত্তি শিল্পী নূপুর মুখার্জির কাছে। দিদি, এবার তোমার পালা, তুমি তোমার কবিতা, প্রথম কবিতা দিয়ে শুরু করো। এবার আবৃত্তি নিয়ে আসছেন। নমস্কার। উদ্যান লিটল ম্যাগের আয়োজনে আজকের যে এক আকাশের তারা দুই, এই শীর্ষক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার খুব প্রিয় ভাই তৌফিক জহুরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজকে আমার সঙ্গে রয়েছেন অমিত দা, অমিত চক্রবর্তী এবং জুঁই, এদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। সর্বোপরি আজকে যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এটা মে মাস, আমরা জানি এটা রবীন্দ্রনাথের জন্মের মাস, নজরুলের জন্মের মাস। আমরা কিছুদিন আগেই নজরুলের জন্মজয়ন্তী স্মরণ করেছি। আজকে আমি শুরু করব কবি নজরুল ইসলামের লেখা আগমন কবিতাটি নিয়ে। একই রণ বাজা বাজে ঘন ঘন, রণ ঝন 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 রণ রণ, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দ্রামা দ্রেমি দ্রেমি গমকি গমকি, ওঠে ছোটে 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 লোটে ফোটে, বন্যি ফেনিকি চমকি চমকি, ঢাল তলোয়ারে খন খন, একই রণ বাজা বাজে ঘন ঘন, রণ ঝন 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 রণ রণ, হই হই র হই হই র, হাঁকে লাখে লাখে, ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরিক গায়ে সৈনিক ধায় তালে তালে, ওই পালে পালে, ধরা কাঁপে দাপে, জাঁকে মহাকাল, কাঁপে থর থর, রণে কড় কড়, কাড়া খাড়া ঘা, শির পিষে হাঁকে রথ ঘর ঘর, ধ্বনি ঘর ঘর, গুরু গর গর বলে ফেরি তুরি, হর 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 করি চিৎকার, ছোটে সুরাসুর সেনা হন হন, ওঠে ঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি হু 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 শন শন, ছোটে সুরাসুর সেনা হন হন, তাতা থই থই তাতা থই থই, খল খল খল, নাচে রণরঙ্গিনী সঙ্গিনী সাথে ধক ধক জলে জল জল, বুকে মুখে চোখে রোষ কথা শোন, রোষ কথা শোন, ওই ডমরু ডোলে ডিমি ডিমি বলে, বোম্বদুৎস অম্মর দোলে, যম বরুণ কি কল কল্ললে চলে উতরলে, ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া, নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে, সৃষ্টি সে টলে টলমল, ও কি বিজয়ধ্বনি সিন্ধু গরজে, কল 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 কল, ওঠে কোলাহল হুট হলাহল, ছোটে মন্থনে পুনঃ রক্ত উদধি ফেনা বিষ করে গল গল, টলে নির্বিকার সে বিধাত্রীর গো, সিংহ আসন টলমল, কার আকাশ জুড়াও আনত নয়নে, করুণা অশ্রু ছল ছল, বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঁঝর ঝমঝম, নাচে ধৈর্যটির সাথে প্রমথ বম বম বম, লাল লালে লাল ওড়ে ঈশানে নিশান যুদ্ধের, ওঠে ওঙ্কার রণডঙ্কার, নাদে ওম ওম মহাশঙ্খ বিষাণ রুদ্রে, ছোটে রক্ত ফোয়ারা বহ্নির বান রে, কোটি বীরি প্রাণ ক্ষণে নির্বাণ, তবু শত সূর্যের জ্বালাময় রোষ, গমকে শিরায় গম গম, ভয়ে রক্ত পাগল প্রেত পিশাচের সিদ্ধানা করে চঞ্চন, যত ডাকিনী যোগিনী বিস্ময়া হাতানি শিথিনী ভয়ে থম থম, বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঁঝর ঝমঝম, ওই অসুর পশুর মিথ্যা দৈত্য সেনা যত, হত আহত করে রে দেবতা সত্য, স্বর্গ মর্ত পাতাল মাতাল, রক্ত সুরায় ত্রস্ত বিধাতা, মস্ত পাগল পিনাক পানি সত্রিশূল প্রলয় হস্ত ঘুরায়, ক্ষিপ্ত সবাই রক্ত সুরায়, চিতার ওপরে চিতা সারি সারি, চারিপাশে তারি, ডাকে কুক্কুর গৃধিনী শৃগাল, প্রলয়ে দোলায় দুলিছে ত্রিকাল, প্রলয়ে দোলায় দুলিছে ত্রিকাল, আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, 10 দিকে তাঁর 10 হাতে বাজে 10 প্রহরণ, পদতলে লুটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী, জানাই আজকে বিশ্ববাসীকে,
শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশুর। নাই দানব নাই অসুর, চাই নেশুর চাই মানব, বরা ভয় বাণী ওই রে কার, শুনি নয় হই রই এবার। ওঠরে ওঠ ছোটরে ছোট, শান্ত মন খান্তরণ, খোল তরুণ চল বরণ, করবো মায়ের ডরবো কায়, ধরবো পায় কাশ্যে আর, বিশ্ব মাই পাশে যা। আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কে বালিকা চলে, কেশের গন্ধ আনিছে আশিন হাওয়া, এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ওই, সরসিজনিব শুভ্র বালিকা, এলো বিনা পানি অমলা ওই। এসেছে গণেশ এসেছে মহেশ, বাসরে বাস জোর উচ্ছ্বাস, এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখ এ যে চেনা চেনা অতি, বাসরে বাস জোর উচ্ছ্বাস। হিমালয় জাগো ওঠো আজি, তব সীমালয় হোক, ভুলে যাও শোক, চোখে জ্বলবো শান্তির আজি শান্তি নিলয়, এ আলয় হোক। ঘরে ঘরে আজি দ্বীপ জ্বলুক, মার আবাহন গীত চলুক, দ্বীপ জ্বলুক গীত চলুক, আজ কাঁপুক মানব কল কল্ললে কিশলয় সম নিখিল বম। স্বাগতম স্বাগতম মাতরম মাতরম, ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ধন্যবাদ নূপুর মুখার্জি দিদি। আমরা চমৎকার এক মুগ্ধতার মধ্য দিয়ে শুনছিলাম এই কবিতা আবৃত্তি। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও আজকে শারমিন জুইয়ের কাছে। শারমিন জুই এবার তার দ্বিতীয় কবিতাটি নিয়ে আসছে। শারমিন জুই, মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আসলে আজকে কেমন যেন মনে হচ্ছে নজরুলের একটা আবহ, সো আবারও নজরুলেরই আরেকটি কবিতা পড়ছি, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লুঙ্ঘিতে হবে রাত্রির শীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এথু পাহানো ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমিরি রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানি না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরুগর যাইবাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসি অলক্ষে দাঁড়াইছে তারা, দেবে কোন বলিদান। আজি পরীক্ষা
জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল। কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। ধন্যবাদ শারমিন জুই, চমৎকার আবৃত্তি করার জন্য। একটি মন্তব্য এসেছে মামুন চক্রবর্তী, উনি মন্তব্যটি করেছেন নূপুরদির জন্য আর কি সম্ভবত। উনি লিখেছেন, এক্সিলেন্ট দিদি, গুড উইশেস টু অল, থ্যাঙ্কস ফর দ্য ইনিশিয়েটিভ টেকেন বাই উদ্যান, রিগার্ডস। আমরা আপনার শুভেচ্ছা বাণীটি দিদিকে পৌঁছিয়ে দিয়েছি এবং শারমিন জুই চমৎকার আবৃত্তি, আমরা মুগ্ধ হয়ে শুনলাম। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আবারও অমিতদার কাছে। এবারে আরেকটি আবৃত্তি নিয়ে আসছেন অমিত চক্রবর্তী দাদা। মাইকটা একটু আনমিউট করতে হবে, মাইকটা আনমিউট। হ্যাঁ, একটি বিষয়কে আবৃত্তির আগে ছুঁয়ে যেতে চাই, সেটা হচ্ছে আজকের দিনটি ঐতিহাসিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটি দিন আসলে। যেমন আমাদের সঙ্গে আজকে যিনি সহশিল্পী থাকার কথা, হয়তো চলে আসবেন, রূপশ্রী চক্রবর্তী, তার আজকে জন্মদিন। কবি শাহিন রেজার আজকে জন্মদিন। ঠিক তেমনি আজ ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস। 1977 সালের আজকের দিনে তিনি প্রয়াত হন এবং মানব সভ্যতার পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি দিন আজকে এই জন্য, 1953 সালে আজকের দিনে মানুষ প্রথম মাউন্ট এভারেস্ট জয় করে, তেনজিং নোরকে এবং এডমান্ড হিলারি, যারা এভারেস্ট শীর্ষে পৌঁছন আজকের দিনে। তাই এই দিনটা মানুষের সভ্যতার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন। এবং এই মানুষের সভ্যতার সঙ্গে সঙ্গেই যেহেতু বাংলা ভাষার প্রসঙ্গ এলো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বাংলা ভাষায় আসলে আমরা এমন একটা সমৃদ্ধ ভাষা পেয়েছি যেখানে মহান কবিরা রয়েছেন, যাদেরকে পেয়েছি, যাদের কবিতায় গানে আমরা চির সমৃদ্ধ। আমাদের নিজেদের বোধহয় নতুন করে কিছু না লিখলেও চলে যেত, তারা এত তাদের বিপুল সম্ভার এবং তার যা মাহাত্ম্য তা আমরা প্রতি পলে পলে অনুভব করি। যে কথা প্রথমেই শারমিন জুই বললেন, তার যে প্রথম উপস্থাপনা করলেন নজরুলের কথাতেই, নজরুল বিদ্রোহী কবি হিসেবে অভিহিত হন, কিন্তু আসলে তিনি প্রেমের কবি। তিনি চরমভাবে প্রেম করতেন, মানবপ্রেমিক চরম তিনি। সেই জন্যই তার মধ্যে বিদ্রোহ আসে, প্রতিবাদ আসে, কারণ ভালো না বাসলে প্রতিবাদের প্রয়োজন হয় না। তিনি মানুষকে প্রচন্ড ভালোবাসতেন বলেই তাদের দুঃখ দুর্দশায় তার প্রতিবাদ আসে। আরেকটি প্রেমের কবিতা পড়বো তার। এই পর্বে আমি ছোট ছোট দুটি কবিতা শোনাবো আপনাদের, একটি নজরুলের কবিতা, আরেকটি নজরুলকে নিবেদিত আমার একটি ছোট্ট লেখা। কবি রানী, কাজী নজরুল ইসলাম। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি, আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, কুবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসি সবই, আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়। তুমি আমার মাঝে আসি, অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয়মাল্য, রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি, আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। এই পর্বে শোনাই মুসাফির বলে একটি লেখা, নজরুলকে নিবেদিত। প্রেম দিতে আর প্রেম পেতে এসেছিলে তুমি, আর তা পেলে না বলেই একটি দৃপ্ত কবিতায় তোমার পরিচয় চিহ্নিত হয়ে গেল। সবাই তোমাকে বলে বিদ্রোহী কবি, তুমি ধূমকেতু চিরকালীন। অথচ তোমার বিদ্রোহী উচ্চারণের ফাঁকেও তুমি বলেছিলে, মোর এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য।
বলেছিলে আমি শ্যামের হাতের বাঁশরি। ওরা রোজ টের পায় প্রেম না পেলেই মানুষ বিদ্রোহ করে, তবু মানতে চায় না। ধর্মের জিগির ওদের বিভেদের অস্ত্র, তুমি ওদের ক্ষমা করো। এই সফেদ অন্ধকারে তলিয়ে যেতে যেতে আমিও যে আজ গাইছি, মুসাফির মোছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। ধন্যবাদ অমিত দা, চমৎকার দুটি কবিতা আবৃত্তি করার জন্য, একটি নজরুলের এবং একটি স্বরচিত। আপনার জন্য একটি অনুরোধ এসেছে কবি কুশল ভৌমিকের কাছ থেকে। কুশল ভৌমিক বলছেন অমিত দার কণ্ঠে জীবন দাশের বোধ বা 8 বছর আগের একদিন শুনতে চাই। আপনাদের থাকলে আপনি অবশ্যই শোনাবেন। এবং কবি মাসুরা লাকি বলছেন সকলকে শুভেচ্ছা জানাই। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি নূপুর মুখার্জি দিদির কাছে আজকে দ্বিতীয় কবিতা নিয়ে আসার জন্য। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করার জন্য আসছেন নূপুর মুখার্জি দিদি। অমিতদার কথা থেকেই বলবো যে কাজী নজরুল ইসলামকে শুধুমাত্র বিদ্রোহী কবি বলে তো এইভাবে বাঁধা যায় না। উনি প্রেমেরও কবি, তবে প্রেমে অভিমানে তো বিদ্রোহ রয়েছে। আমি প্রেমের কবিতাতেই আসি, অভিমানেরও কবিতা। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে, উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা। চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন। বধুর মুখের পরশনে আমার পরশ আনবে মনে, বিষেও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতে, আসবে না কো আর সে, তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পাশে। আসবে না কো আর সে, পড়বে মনে মোর বাহুতে, মাথা ধুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়। সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে,
বুঝবে সেদিন, বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন, বুঝবে। তোমার সখার আসবে যেদিন, এমনি কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারাবন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান্ত এভার, মরণ শনে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ফুটবে আবার দোলন চাঁপা, চৈতি রাতের চাঁদনি, আকাশ ছাওয়া তারায় তারায়, বাজবে আবার চাঁদনি, চৈতি রাতের চাঁদনি। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভীতু, আমার মতন চোখ ভরে চায় যে তারা, তাই খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, টুটবে যবে বন্ধন, পড়বে মনে নেই সে সাথে, বাঁধবে বুকে দুঃখ রাতে। আপনি গালে যাজবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁয়া, আপনি যেচে চুমবে, বুঝবে সেদিন, বুঝবে। আমার বুকের যে কাঁটা ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতেই যাজবে আবার, হয়তো হয়ে শ্রান্ত। আসবো তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে পুজবেন, বুঝবে সেদিন, বুঝবে। সাধারণ আবৃত্তি নূপুর মুখার্জি দিদি, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। এতকাল অমিত দা, আমরা তখন কবিতা লিখি বা চর্চা করি, আমরা একটি বাক্য প্রয়োগ করি মাঝে মধ্যেই, যে শান্ত ভাষায় কবিতা লেখা হয়। বাট শান্ত ভাষাটা কি, এটা আজকে নূপুর দি যখন পড়ছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে উনি শান্ত ভাষায় পাঠ করছেন। একটা মানে একটা পবিত্র একটা আভা যেন চারদিকে ছড়িয়ে পড়ছিল আর কি। তো এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও আজকে শারমিন জুইয়ের কাছে আরেকটি কবিতা আবৃত্তি করার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন শারমিন জুই। আবারও নজরুল। আজকে বললামই, প্রথমেই বলেছি যেন নজরুলময় একটি সন্ধ্যা। নজরুলের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা, বাংলাদেশ। নামো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে আদরিনী মেয়ে, ওরে আকাশ চেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফিরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা, পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধূ। এই দেশের মাটি
জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে নুপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর চির মধুর। ধন্যবাদ শারমিন জুই চমৎকার কবিতাটি আবৃত্তি করার জন্য। এ পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি আজকের অমিত চক্রবর্তী দাদার কাছে। এবার কবিতা নিয়ে আসছেন দাদা অমিত চক্রবর্তী। কুশল অনুরোধ করেছিল জীবনানন্দ দাশের কবিতার। আমি বোধ কবিতাটি বড়ই দীর্ঘ কবিতা, সেটি না পড়ে বরং অন্য একটি জীবনানন্দ দাশের কবিতা পড়ছি 20 বছর পরে। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফিরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নিড়ের থেকে খড় পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝ রাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামে ঝাউয়ের আমের। 20 বছরের পরে তখন তোমার নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমার। অসাধারণ আবৃত্তি দাদা, খুব মুগ্ধ আমরা জীবন দাসকে পেলাম। এই পর্যায়ে আবার চলে যাচ্ছি নূপুর মুখার্জি দিদির কাছে। নূপুর মুখার্জি দিদি এবার একটি কবিতা নিয়ে আসছেন আবার। নূপুর মুখার্জি দিদি, মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আবার আমি একটি নজরুলের কবিতায় বলি। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর, শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাত তুলে দে সর্বহারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কর, কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল, নায়ের মাঝি নায়ের মাঝি
পাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গ ওই তুফান তাজি, তরঙ্গে খায় দোল। নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নূর তোর, ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়, মাঝিরে দেখ কুরুঙ্গি তোর কুলের পানে চায়, যায় চলে ওই শাখের সাথী, ঘনায় গহন শাওন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি, ঘুমুস নে আর হায়। ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কেড়ে দায়। হীরা মানিক চাসনি কো তুই, চাসনি তো 7 ক্রোড়, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর। চাইলি রে ঘুম শ্রান্তি ভরা, একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটু কুটির দো। আসলো মৃত্যু, আসলো জরা, আসলো সিঁড়েল চোর, মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হও রক্ত পদতল। প্রলয় পথিক চলবি ফিরি, দলবি পাহাড় কাননগিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী এবার, মাটির বুকে চল। চমৎকার সর্বহারা কবিতাটি। হ্যাঁ, সর্বহারা চমৎকার কবিতাটি আবারও আবৃত্তি শুনলাম বহুদিন পরে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি শারমিন জুইয়ের কাছে। শারমিন জুই এবার কবিতা নিয়ে আসছে। শারমিন জুই। এবার শ্রদ্ধেয় কবি তৌফিক জহুরের একটি কবিতা পড়ব। আম্মা। পৃথিবীর সকল মারা ভালো থাকুক, মাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবৃত্তি করছি তৌফিক জহুরের আম্মা কবিতাটি। অন্ধকার ঠেলে সে মাহেন্দ্র ক্ষণে, আমার আগমনে সমুদ্র জোয়ার ওঠে, আনন্দের বন্যায় ভেসে যায় দাদু বাড়ির আঙিনা। নরম এক কাঁথায় আমি কখনো দিদা, কখনো নানুমণি, কখনো ফুপুর উষ্ণ কোলে পরম নিশ্চিন্তে চোখ বুজে আছি। সহসা তাকাতেই পিতার লাজ নম্র চাহনি আমাকে দেখছে, ভাবি উত্তরকালের সূর্য হিসেবে। তখন আম্মা প্রথম কথা বলে উঠলেন, কার মতো হয়েছে? ফুপু হেসে বললেন, ভাইজানের আদল, কিন্তু শরীরের রং তোমার। আমার আগমনে বাড়ির প্রতিটি দরজা জানালা চাদর বালিশে নতুন প্রাণ জাগালো। সকলেই কথা কয় আমার সাথে, শুনি কিন্তু বলতে পারি না। একদিন এক টুনটুনি জানালায় বসে আমার সাথে কিছুক্ষণ গল্প করে গেল। সে এক অদ্ভুত ভাষা। সেই থেকে আমার সাথী দুজন, আম্মা আর টুনটুনি। আম্মার বুকের ছাতিমে ঘুমাই, উষ্ণ কম্বলের ওম নেই মায়ের রক্ত থেকে। আমি বেড়ে উঠি প্রতিদিন, প্রতি রাত। আম্মা আমার কাছে অবাক পৃথিবী। আম্মা আমার মহাসমুদ্রের শেষ আশ্রয়। আম্মা আমার দিনের সূর্য, রাতের চাঁদ। আম্মা আমার ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। আম্মা আমার, আমি আম্মা। আম্মার কথা মনে হলে মনে পড়ে 1400 বছরের আধুনিক বাণী, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ধন্যবাদ শারমিন জুই। আমি একটু অবস্থিত হয়ে গিয়েছিলাম আর কি, কারণ আমি এটা ঠিক আশা করিনি। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন আমাদের দাদা অমিত চক্রবর্তী। এবারে নিজের লেখা একটি কবিতা শোনাবো, এবং এই কবিতাটির বিষয়ও কবিতা। লেখাটির নাম কবিতা কোনো, একেবারেই সম্প্রতি লেখায়।
কবিতা কোনো তেপান্তরগামী ঘোড়ার খুরের শব্দ নয়, সে তো লাজুক ভোরের নাজুক রোদে শিশির ও ঘাসের টুকরো ইতিহাসের ইশারা। কবিতা কোনো বর্ষা দিনের অবিশ্রান্ত মকমক নয়, সে তো জোয়ার ভাটার ভিতরের আর্ত স্বর চিকচিক চোরা বালির চরে। কবিতা কোনো হিন্ডেলিয়ামের মেরামত নয়, সে তো মায়ের আঁচলের গন্ধ বুকে নিয়ে একা একা দিগন্তের দিকে হেঁটে যাওয়া। কবিতা কোনো বিদ্রোহের আগুনকে বিভেদের ঘোষণায় নিয়ে যাওয়া নয়, সে তো সেই লিপস্টিকের অধরা মাধুরী যা ঠোঁট থেকে ঠোঁটান্তরে ছড়িয়ে যাওয়া গোপন উচ্চারণের বিলীনতা। কবিতা কোনো ফ্রেমে বাঁধানো ক্যানভাসের উচ্চকিত নর্তক নয়, সে তো শূন্যতার সেই পূর্ণ হতে চাওয়া নির্নিমেষ চোখ যাকে খুঁজে ফেরা অহর্নি। কবিতা কোনো পূর্ব নির্ধারিত গদ্য বা অন্তমিল নয়, সে তো সেই আশা যার চেয়ে অনেক বেশি আসতে চাওয়া, প্রতিবার ভেঙে যাওয়া হেননিভ ঢেউ। কবিতা কোনো সফল সাক্ষাৎকারের বিবৃতি নয়, সে তো এক অনিঃশেষ ব্যর্থ আলাপচারিতার ভাঙা ভাঙা আয়না, যাদের জুড়ে দিলে ঈশ্বর হেঁটে যান অনুভবের রাস্তায়। কবিতা কোনো ভাতের থালা নয়, পরনের কাপড় নয়, মাথার ছাদ নয়, সে তো ক্ষুধিত তৃষ্ণার্ত নগ্ন চলা নদী, আকাশের নিচে যে মাটি নয়, চাঁদ তারা নয়, নিজেকে নিজেই খুঁজছে আজও। খুঁজে যাবে অক্ষরে ধ্বনিতে শব্দে জ্যোতির নীরবতায় অক্লান্ত বর্ণ ফকির। কবিতা সেই নিঃস্বের সাধনা যার হাতে সমস্তই সম্পদ, অপার বৈভব, পাঠেরও অধিক। সে যে চিরব্যর্থ অনন্ত সফল সেই প্রেম, বারবার হেরে যে জিতে নেয় জীবনের বাজি। ধন্যবাদ অমিত দা। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আবৃত্তি শিল্পী অমিত চক্রবর্তীর আবৃত্তি। এবার আমরা শুনলাম কবি অমিত চক্রবর্তীর কবিতা। দারুণ একটা বিষয় লাগলো আমাদের কাছে আর কি। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের 80 দশকের গুরুত্বপূর্ণ কবি সৌমিত বসু দাদা। দাদা লিখছেন খুব ভালো হচ্ছে। দাদাকে ধন্যবাদ। দাদা আমাদের সঙ্গেই থাকুন। আমরা অমিতদা প্রণাম এবং ভালোবাসা। এর পর্যায়ে আবৃত্তি নিয়ে আসছেন নূপুর মুখার্জি। আবারও আমরা চলে যাচ্ছি নূপুর মুখার্জির কাছে আরেকটি কবিতা শোনার জন্য। আমি এবারে শোনাবো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা। গত সেপ্টেম্বর মাসে 2 তারিখে ছিল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী। উনি জন্মেছিলেন ঢাকাতে। ওনার লেখা একটি কবিতা, হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমী কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখান নেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা, সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল,
এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠতো, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভেতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার। বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ও কে? ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছো, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম। কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য। মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। অসাধারণ কবিতা দিদি, শ্রদ্ধা আমাদের অগ্রজ কবির প্রতি রইল, এবং একটি চমৎকার কবিতা বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও শারমিন জুয়ের কাছে। ইতিমধ্যেই রূপসী দি একটি টেক্সট পাঠিয়েছেন আমাকে, উনি এখন রাস্তায় দৌড়াচ্ছেন, উনি চেষ্টা করছেন অন্তত একটি কবিতা হলেও যেন পাঠ করতে পারেন। এই জন্য আমাকে বলছে যে অন্তত কিছুক্ষণ হলেও যেন একটু অনুষ্ঠানটি ধরে রাখা যায়, আপনি সেই ব্যবস্থা করেন। তা আমরা ধরে রাখছি, দেখা যাক উনি আজকে আসতে পারেন কিনা শেষ পর্যন্ত। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আবারও শারমিন জুয়ের কাছে। শারমিন জুই এখন একটি কবিতা আবৃত্তি করবেন। অসংখ্য ধন্যবাদ আবারও ভাইয়া। তো এই পর্যায়ে আমি কবি রামচন্দ্র দাসের একটি কবিতা পড়ব। এটি একটি অন্যরকম কবিতা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের দুজন কবিকে নিয়ে একত্রিত করে একটি অন্যরকম রচনা। আমার ভীষণ প্রিয়, এটি আমি উপস্থাপন করার চেষ্টা করছি। রবি নজরুলের বঙ্গদর্শন। দীর্ঘ বিশ্রাম শেষে মহাকালের রথে উঠে বসলেন রবীন্দ্রনাথ। অভিপ্রায় বঙ্গদর্শনের। দেখতে চান এত দিনে কতটা বদলেছে তার বাংলা, কতটা চর্চিত হচ্ছে তার সৃষ্টি, বাংলার কৃষ্টি কিভাবে নেতৃত্ব দিচ্ছে চলমান বিশ্বে। নজরুলকে সে কথা বলতেই তুড়ি মেরে সহযাত্রী হলেন বিদ্রোহী। এই তো চাই, বাংলা দেখার ইচ্ছেটা পূরণের এই সুযোগ কি হাতছাড়া করা যায়? অতঃপর বাংলার পথে ধাবিত হলেন ইতিহাসের 2 মহাযাত্রী। রবীন্দ্রনাথ বললেন, নজরুল চলো কলকাতাতেই প্রথম যাই, ওখানেই তো আমাদের উন্মেষ, সৃষ্টি ও প্রকাশের শুরু। কত স্মৃতি, কত উন্মাদনা জড়িয়ে আছে ফেলে আসা সময়ের পরতে পরতে, কত মানুষ, কত সুখ দুঃখের কত উপাখ্যান। শুনেছি আমাদের বাড়িটি এখন বিশ্ববিদ্যালয় হয়েছে, ভীষণ খুশির খবর। বাঙালি কতটা এগিয়েছে বলো। সে কথায় সায় দিলেন নজরুল। গুরুদেবের ইচ্ছায় কলকাতাতেই প্রথম নামলো তাদের রথ। জোড়াসাঁকোয় গিয়ে মুগ্ধ রবীন্দ্রনাথ। বিশ্ববিদ্যালয় হয়েছে তার নামে, কত কার্যক্রম, কত প্রাণ চাঞ্চল্য, কত মানুষ, কত শতজন দেখছে তার বাড়ি, গান বাজছে সব জায়গায়। আহ, সত্যি এতটা বদলেছে এই বাংলা। পৃষ্ঠ রবীন্দ্রনাথ ভাবলেন,
তার সৃষ্টির চর্চা এ বাড়ির বাইরে কেমন চলছে তা যদি একটু নিজের চোখে দেখা যেত, কি ভালোই না হতো। যথা ইচ্ছা তথা কাজ। দুজন বেরিয়ে পড়লেন শহর কলকাতায়। চাকচিক্যে ভরা কলকাতার নামকরা এক বইয়ের দোকানে তারা থামলেন। নজরুল বললেন, গুরুদেব, ছদ্মবেশ ধারণ করতে হবে আমাদের, পাছে কেউ চিনি ফেললে খ্যাতির বিড়ম্বনায় পড়ে পুরো ভ্রমণটাই না বরবাদ হয়ে যায়। কথাটা মনে ধরলো বটে রবীন্দ্রনাথের। যথারীতি ছদ্মবেশ ধরলেন দুই মহাত্মা। ধীর পায়ে বইয়ের দোকানে গিয়ে ছদ্মবেশী রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, বলছিলাম কি, রবীন্দ্রনাথ বা নজরুলের উপন্যাস কেমন চলছে এখন? কপালে চোখ তুলে দোকানি বললেন, কার উপন্যাসের কথা বললেন? বলি, কোথায় থাকেন? ওসব এখন চলে নাকি? এখন তো সব থ্রিলারের যুগ, রমরমা ব্যবসা, ওসব পুরনো মাল চলে না। নতুন কিছু চাইলে বলুন, নইলে কেটে পড়ুন মানে মানে। পুরনো মাল? আমাদের এত কষ্টের সব লেখা পুরনো মাল? ভিমরি খেলেন রবীন্দ্রনাথ। নিজেকে খানিকটা সামলে নিয়ে ক্ষুব্ধ নজরুলকে বললেন, তা তোমাদের এই নতুন মাল, না মানে নতুন লেখাগুলোর ধাঁচটা কেমন? ধাঁচ কি বলছেন মশাই, আঁচ বলুন, আঁচ। এগুলোর ভীষণ আঁচ। এসব নতুন মাল মানে নতুন থ্রিলার, তাতে আঁচ থাকবে, নাচ থাকবে, দু তিনটে খুন, তিন চারটে ধর্ষণ, ধুমধুমার মারামারি, লাস্ট সিনে নায়কের হ্যাপি ফাইটিং। এসব না থাকলে সে মাল চলে নাকি? আরে মশাই, মশলা না থাকলে পাবলিক ফালতু ফালতু পড়বে কেন বলুন তো? হাঁকতে উঠলেন রবীন্দ্রনাথ। বলে কি, দু তিনটে খুন, তিন চারটে ধর্ষণ, ধুমধুমার মারামারি? ফুঁসতে থাকা নজরুল বললেন, তা এগুলো কি উপন্যাস না অপন্যাস? তা যাই বলুন স্যার, যা চলছে তাই বললুম। এই ধরনের কিছু চাইলে বলুন, নইলে কেটে পড়ুন। বিমর্ষ রবীন্দ্রনাথ, বিক্ষুব্ধ নজরুল। হে কোন বাংলা? হে কোন সংস্কৃতি? কেমন বাংলা ভাষা? ইতস্তত হাঁটতে হাঁটতে দুজন বেরিয়ে এলেন দোকান থেকে। ঢুকলেন আরেক দোকানে। কি চাই বলুন? বিক্রেতার জিজ্ঞাসা। নজরুল বললেন, মানে জানতে চাইছিলাম রবীন্দ্রনাথের ছোট গল্প, নজরুলের কবিতার বই, এসব কেমন চলছে এখন? চলছে না? ওসব আর চলছে না। ছোট গল্প? কাকে ছোট গল্প বলছেন স্যার? আরে মশাই, লম্বা কপাতা পড়ার পরও শেষ নেই। শেষে কি যেন কেস খেয়ে যায়, সেই নিয়ে এক টেনশন। কি বলে, হইয়াও হইল না শেষ। এটা কোনো কথা হলো? এখন তো পাবলিকের শেষ করবার সময় নেই। এত সময় কোথায় যে শেষ করার পরও বসে বসে কি হবে কি হবে না তাই নিয়ে চাপ নেবে? আর কবিতা, যা একখান কবিতা মাইরি, পুরো 15 মিনিটেও শেষ হয় না। আরে মশাই, এটা হলো ডিজিটাল যুগ। এক এসএমএস যেখানে কেল্লা ফতে, সেখানে কে পড়ে এত লম্বা কবিতা? নির্বাক রবীন্দ্রনাথ, বিমর্ষ নজরুল। নজরুল বললেন, গুরুদেব, এপার বাংলার অবস্থা তো বোঝা শেষ, চলুন এবার ওপার বাংলায় যাই। ওরা তো ভাষার জন্য জীবন দিয়েছে, সেখানে বাংলাটা নিশ্চয়ই ভালো অবস্থায় আছে। তাছাড়া আপনার শিলাইদহ, পতিশর, শাহজাদপুর, কুষ্টিয়া, আমার ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা সবই তো এখন বাংলাদেশে। সেখানে আমাদের কত স্মৃতি, কত সৃষ্টি। চলুন দেখে আসি। রথে চেপে যথারীতি ঢাকায় নামলেন দুই মহারথী। বাংলাদেশের প্রতি তাদের বিশেষ মমতা, অশেষ প্রেম। নজরুল তো এই ঢাকা থেকেই পাড়ি জমিয়েছিলেন ঊর্ধ্বলোকে। রথ এসে ঢাকায় নামতেই দীর্ঘ যাত্রায় ক্লান্ত নজরুল বললেন, গুরুদেব, এক কাপ চা আর একটা পান পেলে দিব্যি হয়। চলুন না পাশের দোকানে একটু বসা যাক। তারা বসলেন যে টেবিলে, সামনে টেলিভিশনে নাটক চলছে, কিন্তু তার ভাষাটা যে কি কেউ তার ঠিক মতো ঠাহর করতে পারছিলেন না। এটা কি ভাষা? এটা কি বাংলা? কারা লেখে নাটকের এসব সংলাপ?
কেউ লেখে না। পাশ থেকে হালের শ্রোতা বললেন, আরে এ হইল গিয়া কইয়া যা ভাষা, আর ওই যে গান গাইতেছে ওইটা হলো গাইয়া যা ভাষা। স্বাধীন, বুঝলেন, সবাই স্বাধীন। অহন নাটকের সংলাপ, গানের কথা এসব লেখনের কোনো দরকার লাগে না। যার যা মনে আহে কইয়া যায়, কইয়া গেলেই নাটক, গাইয়া গেলেই গান। বুঝলেন, এ হইল গিয়া আধুনিক জামানা। বুঝলেন বটে দুজন, কিন্তু কি যে বুঝলেন সেটা ঠিক বুঝলেন না। কইয়া যা, গাইয়া যা, এসব ভাষা। ইতস্তত পায়ে কিছু দূর যেতেই পাওয়া গেল এক জলসার সন্ধান। জমিয়ে গান হচ্ছে, জনতার সে কি উল্লাস, কি মন ভালো করা দর্শক সমাবেশ। ছদ্মবেশী দুজন গিয়ে বসলেন সেই জনতার ভিড়ে। গান শুরু হলো, কিন্তু এটা কি গান? এর মধ্যে গান কোথায়? শব্দযন্ত্রের সশব্দ বিস্ফোরণের সাথে কে গায় কি গায় কিছুই তো বোঝা যাচ্ছে না, কান যে ফেটে চৌচির। গান শেষে মঞ্চে উঠে এলেন উপস্থাপক, সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করায় শিল্পীকে ধন্যবাদ দিলেন। রবীন্দ্রসঙ্গীত, অথচ স্বয়ং রবীন্দ্রনাথই তার কিছুই বুঝতে পারলেন না। ভীষণ ভাবে রবীন্দ্রনাথ চিন্তায় পড়ে গেলেন। নজরুলকে জিজ্ঞেস করলেন, নজরুল, এটা আমার কোন গান? শুধু চিনি শব্দ ছাড়া তো আর কিছুই চেনা গেল না। চাপা স্বরে নজরুল বললেন, গুরুদেব, এ হচ্ছে আপনার চিনি গো চিনি তোমারে। তবে কিনা এটা হলো এক্সপেরিমেন্টের যুগ। শুনেছি আমাদের গান নিয়ে এখন অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এটা আপনারই গান বটে, কিন্তু মনে হচ্ছে তা বাংলায় নয়, ইংরেজিতে গাওয়া গান, মানে GUN, গান। তার কথা শেষ না হতেই মঞ্চে উঠে এলো আরেক ছাক শিল্পী। উপস্থাপক জানালেন তারা নজরুল সঙ্গীত ব্যান্ডে গাইবে। ঘোষণা হতেই চমকে উঠলেন রবীন্দ্রনাথ। ব্যান্ডে নজরুল সঙ্গীত? মানে নজরুল সঙ্গীত ব্যান্ড? সেটা আবার কি? এখানে কি এখন নজরুলের গান ব্যান্ড মানে নিষিদ্ধ? সে কি করে হয়? সময় নিয়ে নজরুল বলেন, না না গুরুদেব, ওই যে বলছিলাম না, এক্সপেরিমেন্টাল। এটাই নাকি হাল ফ্যাশন, সঙ্গীতের আধুনিক সংস্করণ, নতুন ধারা। দেখি কি গায় তারা। গুরুদেবকে আশ্বস্ত করলেন রবীন্দ্রনাথ, করারই লৌহ কপাট, করারই লৌহ কপাট। কিন্তু এ কি, তা কি করে এই লয়ে এইভাবে কোনোদিন গিয়েছিলেন নজরুল? এ কি সঙ্গীত না সঙ্গের কি? এতে লয় কোথায়? এ তো প্রলয়, মহাপ্রলয়। দাঁতে কপাটে লেগে গেল, জ্ঞান হারালেন বিদ্রোহী হতভম্ব গুরুদেব। গুরুদেবের শুশ্রূষা আর আশিসে সঙ্গীত ফিরে পেতেই নজরুলকে নিয়ে রথে চেপে বসলেন রবীন্দ্রনাথ। ঊর্ধ্বশ্বাসে ঊর্ধ্বলোকের পথে ছুটে চলল রথ। বিমর্ষ চিত্তে ফিরে গেলেন মহাকালের দুই মহাযাত্রী। ধন্যবাদ। ধন্যবাদ শারমিন জুই। এই কবিতাটি আমি গত বছরে একবার শুনেছিলাম ছায়ানটে। এটিও আমি ভারতের কোনো একজন আবৃত্তি শিল্পীর মুখে শুনেছিলাম। ডালিয়া বসু, ডালিয়া দিদি করেছিলেন। ডালিয়া বসু সাহা, হ্যাঁ ডালিয়া বসু সাহা, রাইট, উনি এই কবিতাটি আবৃত্তি করেছিলেন। ইতিমধ্যে রামচন্দ্র পালের লেখা, তাই তো? জি জি হ্যাঁ, জি, জি। রামচন্দ্র। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রূপশ্রী, অলরেডি যুক্ত হয়ে গেছেন। তো আমরা রূপশ্রীতে যাব আজকে। আমি দুটি মন্তব্য পাঠ করছি। মামুন চক্রবর্তী বলছেন, সিম্পলি বেস্ট অ্যাজ ওয়েল দিদি। সম্ভবত নূপুর দিকেই বলছেন কথাটি। শুভ জন্মদিন রূপশ্রী দি, শুভ জন্মদিন। অনেক অনেক ধন্যবাদ, সবাইকে দেখে অনেক ভালো লাগছে। আর বান্ধবীর শুভ জন্মদিন। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, জন্মদিনের কোনো বিষয়ের জন্য কিন্তু আমার দেরি হয়নি। আমার কাকাতো ভাইয়ের বিয়ে, আর বড় বোন হিসেবে তো অনেক দায়িত্ব থাকে, আর আমাদের হিন্দু বিয়েতে আসলে অনেক ধরনের রীতিনীতি।
তো এইগুলো সেরে আমাকে আসতে আমি আসলে পারিনি আর কি ঠিক টাইমে আসতে। অমিত দা, আপনি একটু মাইকটা আনমিউট করেন, আপনার সঙ্গে একটু কথা বলে নেই 10 সেকেন্ড। অমিত দা, যেহেতু রূপশ্রী দি এসেছেন, তো আমরা কি রূপশ্রী দিকে দিয়ে একটি কবিতা শুনবো? একদম যদিও এর মধ্যে একদম। আপনার পালা ছিল আর কি, তো আপনি যদি অনুমতি আগে দেন আগে আর একটু শুনে নিন, আমরা তো এতক্ষণ বললামই, অনেকগুলো কবিতা আমাদের বলা হয়ে গেল, আগে শুনে নিন উপস্থিতি। রূপশ্রী, তুমি কি বলো? আমি কি রূপশ্রী দিকে দিয়ে একটু শুনে নেবো একটা? অবশ্যই রূপশ্রীকে একদম, প্রথমেই কোনো জানাই প্রশ্ন যে নেই। শুভ জন্মদিন, ভালো তো থেকো, রূপশ্রী সুস্থ দি থেকো, তাহলে ভালোবাসা নিও। রূপশ্রী হ্যাঁ, তাহলে শুনুন দেরি না রূপশ্রী। করে আমরা আপনার কাছে চলে যাচ্ছি। আপনি এ পর্যায়ে, যেহেতু আমরা প্রথমে আজকে প্রত্যেকেই আজকে কবিতা পড়েছেন নজরুলকে নিয়ে শুরুতে আর কি, তো আপনি কি নজরুলকে দিয়ে শুরু করবেন? আমি কি আচ্ছা মানে আমরা কি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে শুরু করতে বলছেন? হ্যাঁ, মানে সবাই শুরু করেছিল আজকে ওভাবেই আর কি, যেহেতু 25শে মে আচ্ছা ছিল আচ্ছা, ওনার জন্মদিন, তো যেহেতু হ্যাঁ আপনি হ্যাঁ, যুক্ত হয়েছেন, তো আপনি শুরু করতে পারেন একটি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। মামুন চক্রবর্তী একটি মন্তব্য করেছেন আপনাকে নিয়ে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে দিদি। মামুন চক্রবর্তী, অনেক 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 ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন রূপশ্রী চক্রবর্তী। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আসলে ঠিক ততটা প্রস্তুতি আমার নেই। ভেবেছিলাম যে বাসায় এসে তারপরে একটা প্রস্তুতি নেব, কিন্তু সেটার সময় আমি পাইনি। তো যাই হোক, আমার ভীষণ প্রিয় একটি কবিতা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, নারী। অংশ বিশেষ করছি। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে, শয়তান যে, নর নহে নারী নহে, ক্লিপ সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষে চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হয়ে উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণরূপ হয়েছে অলংকার, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ। যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধাই ক্ষুধাই মিলে জন্ম লভিছে মহামানবের, মহা শিশু তিলে তিলে। এর যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভোগ লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন, মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না গো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। ষড়মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। সেদিন সুদূর নয়, যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। ধন্যবাদ উপস্থিতি, চমৎকার শেষ সময়ে এসে জমিয়ে ফেলেছেন। তো আমাদের অনুষ্ঠানটি আসলে ছিল হলো 1 ঘন্টার চাঙ্ক ভাড়া নেওয়া। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে আর কি। তো আমরা খুব ছোট ছোট কবিতা শুনবো আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটি করে। এ পর্যায়ে দাদা অমিতদের কাছে যাচ্ছি আর কি। অমিতদা, তার পূর্বে আমাদের দুটি মন্তব্য পাঠ করছি। দাদা সমীর বসু লিখছেন, রূপশ্রী জন্মদিনের শুভেচ্ছা। কবি কুশল ভৌমিক বলছেন শুভ জন্মদিন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি অমিত দাদার কাছে। দাদা, আজকে আসরের শেষ কবিতাটি আপনি এখন আবৃত্তি করবেন। একটু ছোট হলে ভালো হয়, কারণ আমাদেরকে আরো 7 মিনিট সময় আছে আমাদের হাতে, এর মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করে ফেলতে হবে আর কি। অমিত দা। হ্যাঁ, আমি একদম ছোট্ট একটি স্বরচিত কবিতাই পড়বো। আমার এই কবিতাটির নাম হচ্ছে আঙুল। আসলে আঙুল খুব অর্থবহ, আমাদের শরীরের খুব অর্থবহ একটি অঙ্গ আঙুল, যা দিয়ে আমরা স্পর্শ করি, এবং সে আঙুল আমাদের মনেরও আঙুল হয়, সেই বোধ থেকে লেখা। কখন যে কি আঙুল জড়ায়, কখন যে কি আঙুল তোলে, কখন যে কি আঙুল দিয়েই বিস্ফোরণের আগুন খোলে। আঙুল যখন জ্যামিতি আর আঙুল যখন ভূগোল শেখায়, ইতিহাসের আঙুল তখন নিজের দিকে ক্ষুব্ধ তাকায়। অন্ধ এবং অন্ধকারে আঙুলই তো সাহারা হয়। আঙুল সবার প্রিয়, আবার আঙুলে ভয় পতাকাময়। তবুও আঙুল শুশ্রূষা, আর তাই তো আঙুল বিশ্লেষণে। বাইরে যদি না ছুলো কেউ, ছুঁয়েই থাকি মনে মনে। অসাধারণ দাদা, অসাধারণ কবিতা আবৃত্তি করলেন। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি নুপুর মুখার্জির কাছে। নুপুর মুখার্জি, আজকের শেষ কবিতাটি একটু ছোট হলে ভালো হয়। নুপুর মুখার্জি, হ্যাঁ, মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানে ছোট কবিতা বলতে হবে, তাই তো? হ্যাঁ দিদি। ঠিক আছে, সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা বলি। আকাশে তুলকালাম মেঘে, যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলেও জানলাগুলো বন্ধ করিনি। আলো নিভানো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ। আর মাঝে মাঝে হাওয়া এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ ফুল।
কাল কেন আমি ঘুমোতে পারিনি তোমাকে বলিনি। আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে শয়তান বেড়ালটা কাল সারা রাত খেলেছে। তোমাকে বলিনি দজ্জাল ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিক টিক শব্দে শাসিয়েছে। তোমাকে বলিনি মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউই কাউকে চিনব না। আর দেখো, তোমাকে বলাই হয়নি এবার রথের মেলায় কি কি কিনবো। মেয়ের জন্য তালপাতার ভেঁপু, তোমার জন্য ফল ফুলের চারা, আর বাড়ির জন্য সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি। ধন্যবাদ। ধন্যবাদ নুপুরদি, চমৎকার কবিতা আবৃত্তি করার জন্য। একটি মন্তব্য করছি আমি। কবি জয়িতা ভট্টাচার্য দিদি বলছেন, অমিত কেমন আছো, জন্মদিনের শুভেচ্ছা রূপশ্রী, ভাই তৌফিক ভালো থেকো সৃজনে। ধন্যবাদ। এই পর্যায়ে যেহেতু আমার সামনে রয়েছেন রূপশ্রীদি, আমি রূপশ্রীদিকে বলবো একটি ছোট্ট কবিতা আবৃত্তি করার জন্য, এবং শেষ কবিতাটি আবৃত্তি করবেন আজকে শারমিন জুই। এ পর্যায়ে একটি কবিতা নিয়ে আসছেন রূপশ্রী চক্রবর্তী। আচ্ছা, আমি জুই, যদি কিছু মনে না করিস আমি চেষ্টা করি। আমার কোনো প্রস্তুতি নেই তো, আমি জাস্ট এসেই বসে গেছিলাম, তারপর নারীটা পড়লাম। আমি একটু সময় নিচ্ছি। আমিও ছোট্ট একটি কবিতাই পড়ি, যেহেতু সময় কম। নজরুলকে দিয়েই আজকে আমি আবার শেষ করতে চাচ্ছি। পথহারা। বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে। উদাস পথিক ভাবে, ঘরে এসো সন্ধ্যা সবার ডাকে, নয় তরে নয় বলে একা তাকে। পথের পথিক পথেই বসে থাকে, জানে না সে কে তাহারে যাবে। উদাস পথিক ভাবে, বনের ছায়া গভীর ভালোবেসে, আধার মাথায় দিক বধূদের কেশে, ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে, শৈল মূলে শৈল বালা নাবে। উদাস পথিক ভাবে, বাতি আনে রাতি আনার প্রীতি, বধুর বুকে গোপন সুখের ভীতি। বিজন ঘরে এখন সে গায় গীতি, একলা থাকার গান খানি সে গাবে। উদাস পথিক ভাবে, হঠাৎ তাহার পথের রেখা হারায়, গহন ধাঁধার আধার বাধা কাড়ায়। পথ যাওয়া তার কাঁদে তারায় তারায়, আর কি পুবের পথের দেখা পাবে। উদাস পথিক ভাবে, উদাস পথিক ভাবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শারমিন জুই, চমৎকার কবিতাটি আবৃত্তি করার জন্য। আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটি আবৃত্তি করছেন এখন রূপশ্রী চক্রবর্তী দি। ধন্যবাদ জানাচ্ছি। আমি জীবন বোধের এক চমৎকার কবিতা, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ, সেটাই পড়ছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তো আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনুধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু।
শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখনই কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল রে। ধন্যবাদ উপস্থিতি, চমৎকার কবিতাটি আবৃত্তি করার জন্য। শেষ বেলাতে আমরা কবিগুরু রবি ঠাকুরকে পেলাম। আমি আজকের শেষ কমেন্টসটি পড়ছি এখন। মামুন চক্রবর্তী লিখছেন, তৌফিক স্যার, with renowned thanks for presenting such a nice program with great performance of everybody. Expecting more for features. Congrats all. আমরা উদ্যান টেলিভিশনের আয়োজনে আমরা প্রতি মাসেই একবার বা দুবার আবৃত্তি শিল্পীদের নিয়ে আমরা এই ধরনের প্রোগ্রাম করব বলে ঠিক করেছি, এবং এরপরেও আমরা আরো অনেক আবৃত্তি শিল্পীদেরকে নিয়ে আসবো আমাদের এই উদ্যান টেলিভিশনের এক আকাশে তারার নিচে। তো সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকুন। আর আজকে আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের প্রত্যেকে ধন্যবাদ, এবং উপস্থিতিকে আবারও জানাই জন্মদিনের শুভেচ্ছা। আমরা কোনো এক সময়ে প্রতিমারি কাল শেষ হলে আপনাকে নিয়ে কেক কাটবো, সেখানে থাকবে শারমিন জুই, এবং দূর থেকে আমাদেরকে সেখানে আশীর্বাদ করবেন অমিত দা এবং নূপুর দি। অথবা যদি আমরা একসঙ্গে পেয়ে যাই সবাইকে, তাহলে খুব ভালোভাবে জমবে আশা করছি। আর একদম সময় নেই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাইরে গেলে মাস্ক পরিহার করুন, মাস্ক পরুন, এবং বারে বারে আপনারা সবাই হ্যান্ড স্যানিটাইজ করুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। কাজ না থাকলে ঘর থেকে বের হবেন না। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে কোনো এক অনুষ্ঠানে। শুভরাত্রি। শুভরাত্রি।